এবং কিছু পয়েন্ট আমি আপনাকে রাখি। আপনারা এনসিপির পক্ষ থেকে বেশিরভাগ সময় বলেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার করবেন, আপনারা সেই বিচার চাওয়ার জন্য মানুষের দরে দরে যাচ্ছেন। এমন একটা কথাও আপনারা বাজারে প্রচলিত করেছেন যে বিএনপি বা জামায়াত বা অন্য কেউ আসলে শেখ হাসিনা বিচার করবে না, কিন্তু আমার দৃষ্টিতে গত 17 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত দলটি আওয়ামী লীগ কর্তৃক, দলটির নাম হচ্ছে বিএনপি। তার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীগণ আওয়ামী লীগের জাতাকলের নিষ্পেষণে অন্যায় বিচারের সম্মুখীন হয়েছে, বারবার আত্মত্যাগ করেছে, ব্যবসা বাণিজ্য পর্যন্ত করতে পারে নাই। কাজল ভাইয়ের ভাষায় ধান খেতে লুকিয়েছিল, যেটা আমার সাথে ওনার প্রাইভেট কথা হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই। এরকম বহু লোক আছে। এরকম মানুষ আন্দোলনে কেন নেমেছিল সেই কথাগুলি আপনারা স্মরণ করিয়ে দেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা মানুষের কাছে সেই আন্দোলনের জন্য আপনারা একক কৃতিত্ব দাবি করেন, এবং সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আপনারা আসলে শুধু আপনাদের কথাই বলেন, যদিও কথা ছিল এই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সবাই, আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সব রাজনৈতিক মতাদর্শের সব মানুষ, আওয়ামী লীগ বাদে। আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব পছন্দ করেন, যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন। আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি, এবং কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেটাকে নিয়ে ট্রোল করেন, সেটাকে নিয়ে বাজে কথা বলেন। আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরায় দেই। একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুসলেখা দিয়ে লোক ছড়ায় নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব হান্নান মাসুদ। কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় নেতা জনাব আরিফ সোহেল উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে। আমরা এনসিপির ক্ষেত্রে আমরা দেখি যে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই। গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন বাহানায় নির্বাচন পিছাইতে চান, কাল্পনিক এক ধরনের জনপ্রিয়তা পপুলারিটির কথা বলেন। হ্যাঁ, নির্বাচন পিছাইতে চান না বলে আপনাদের যে দাবি সেই দাবিকে জাস্টিফাই করার জন্য আপনারা আবার অন্য নানা রকম কথাবার্তা বলেন, এবং এনসিপি নিয়ে আপনারা ধর্মের কথা বলেন। আপনার কথা বললেন জনাব পাটারি আপনি বললেন এনসিপি নিয়ে ধর্মের নামে আপনি বলছেন ধর্মকে ব্যবহার করতে চায় না, এনসিপি সবাইকে ব্যবহার করতে চায়। আপনি যেটাকে লিড দেওয়া বলতেছেন সেটা সবাইকে ব্যবহার করতে চায়। আমি মোটা দাগে উদাহরণ দেই, আপনারা জামাতে ইসলামীর সাথে গাঁটছড়া বাঁধেন, আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে ৭১ নিয়ে খোঁচা দেন। আপনারা অমুককে আসলে ব্যবহার করেন, তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন। আপনারা বিপ্লবী সরকার গঠন করেন নাই এটা আপনারা বলতেছেন, এজিফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন, অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না। না, আপনারা পারতেন না। কারণ হচ্ছে আমি আপনাকে বলি, 1971 সালে মুক্তিযোদ্ধারা এসে সরকার গঠন করে নাই, 1990 সালে গণ অভ্যুত্থানকারীরা এসে সরকার গঠন করে নাই। যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে 24শে জুলাই গণ অভ্যুত্থানে, তারা আপনারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে। আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসলে ছিলেন না। আজকে 2 মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাইতে শুরু করছেন, আমার সাবমিশন এটা, আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপি কে কেমন দেখি, এটা আমি বললাম। আপনি অনেকগুলো কথা বলেছেন, মার্কেটে এই কথাগুলো বিভিন্ন বড় বড় দলগুলো ছেড়েছে। আমরা তাদের কাছে এখনো আহ্বান রাখবো যে এই ধরনের মিস ইনফরমেশন ছাড়বেন না। আমরা যথেষ্ট মিস ইনফরমেশন এমনি আমাদের ট্যাকল দিতে কষ্ট হচ্ছে, ইন্ডিয়া থেকে যে মিস ইনফরমেশন গুলা আমরা ফেস করতেছি। আর বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি থেকে শুরু করে অন্যান্য যে দলগুলো রয়েছে, অনেক ক্ষেত্রে একটি সিট আসনের জন্য জাতীয়তাবাদী দলের শক্তির সাথে একটা ছোট ছোট দল একভূত হয়েছে, এই মিস ইনফরমেশন গুলো ছড়ানো হচ্ছে। আমরা এই মিস ইনফরমেশন গুলো তীব্র বিরোধিতা করি। কারণ আপনি যে বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে আমরা যাচ্ছি না, আমাদের কিন্তু রাজনৈতিক দল গঠন করার ইচ্ছা ছিল না, এটা আহ্বায়ক নাহিদ স্পষ্ট বলেছেন। আমরা যেহেতু এখন বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে, সেজন্য আমরা রাজনৈতিক দল গঠন করেছি। আপনি কয়েকটা ইনসিডেন্ট বলেছেন। বাংলাদেশের এখনো বর্তমানে যে পুলিশ ব্যবস্থা রয়েছে, আমরা তো বাংলাদেশে এখন পদযাত্রায় ঘুরতেছি, মানুষের সাথে কথা বলতেছি। বাংলাদেশে এখনো চাঁদাবাদ চলতেছে, সন্ত্রাস চলতেছে, দুর্নীতি চলতেছে। কোন জায়গায় প্রশাসন থেকে এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মানুষ ধরেই নিচ্ছে যে একটি দল নাকি সরকারে আসবে, এবং ওই দলের এজেন্ডা বাস্তবায়নে বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। আমরা এই বিষয়গুলা মাঠ লেভেলে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থান কোনো নিয়ম নীতি ফলো করে হয় না। সেই গণ অভ্যুত্থান শক্তি এখনো মাঠ থেকে হারিয়ে যায় না, তারা এখনো মাঠে এক্সিস্ট করে। আমরা সবাইকে বলেছিলাম যে আমরা শান্তশিষ্ট থাকি, বাংলাদেশের স্টেবিলিটি কি, জিওপলিটিক্যাল সিচুয়েশনে বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় আমাদেরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত উত্তরণ করতে হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমরা সবাইকে, এই পর্যন্ত এনসিপি একবারও বলে নাই যে নির্বাচন পিছাতে হবে, যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, কিন্তু এই একটি দল থেকে
এনসিপির বিরুদ্ধে প্রতিনিয়ত এই কথাগুলো বলে যাচ্ছে। জনাব পাটোয়ারি, আমরা আবার আসি আপনার কাছে, আপনি আবার বিস্তারিত, জনাব পাটোয়ারি আবার আসি আপনার কাছে, আপনি বিস্তারিত বলেন। আমরা যেটি হলো যে অনেকগুলো প্রশ্ন করলেন, না হ্যাঁ, উত্তর দিতে হবে। সেগুলি আপনি উত্তর দিয়েন। অনেকগুলি এলিগেশন করি নাই, আইন নিজের হাতে তুলে নিছেন, সেইটা একটু বললেন যে আইন নিজের হাতে কেন তুলে নিছেন, সরকার না পারলে আপনার নিজের হাতে আইন তুলে নেবেন, সেটা আবার জোর গলায় বলেন কিন্তু আপনারা, ওইটা নিয়ে আপনি একটু বললেন। আর এলিগেশন আমি এনসিপি না দেখেন আমি খালিদ ভাই, আমি একটা স্পষ্ট তো করি আপনাকে, কেন এই বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা করছে। আমরা এটা দায়িত্ববোধের জায়গা থেকে নিয়ে বলতে চাই, এই গণ অভ্যুত্থানের আগে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে কিন্তু ডিরেক্টলি অর্গানাইজ ছিল না। আমরা এই গণ অভ্যুত্থানের পরে কাজটা হাতে নিয়েছি, এই জায়গাটা মিসিং করলে হবে না। আমরা এখনো মাঠে আছি সংগঠনকে গুছানোর জন্য। যখন এটা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে এসে যাবে, তখন এই ধরনের আমি আপনাদের নেতাকে আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতাদের দেখতে পাচ্ছি, আপনাদের নেতাদের দেখতে পাচ্ছি, আমাকে একটু শেষ করতে দিবেন, শেষ করেন। সেটা হলো বিভিন্ন জায়গায় থানা থেকে আসামি ছেড়ে নেওয়া। আপনি যদি ফর্দটা খোলেন, খাতা কলম খোলেন, কোন রাজনৈতিক দল কতগুলো কাহিনী ঘটিয়েছে, সর্বোচ্চ সংখ্যক আপনি কোথায় পাবেন? এটা এনসিপি কে আপনি পাবেন না। ওই দিন যে হান্নান মাসুদ যেখানে গিয়েছিল সেটা স্পষ্টত ব্যাখ্যা দিয়েছিল, কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখনো যে বিভিন্ন জায়গায় থানা ঘেরাও, বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো, আমরা এটা অনেক কষ্টে স্টপ করিয়েছিলাম। বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলের অনেক লোক এটা আপনি বিস্তারিত করে বললেন যে আইন হাতে তুলে নেওয়ার সম্পর্কে খোঁজ নিবেন, আপনি পাড়ায় মহল্লায় খোঁজ নিবেন, খোঁজ না নিয়ে কথা বলবেন না। আমি খোঁজ না, ধরেন পাটোয়ারি, আমরা আপনি প্রতিতদর্শী সাংবাদিক, আপনার থেকে আমরা সত্য সংবাদ পাই না, সত্য সংবাদ আপনি পান। আমি আপনাকে দুইটা স্পেসিফিক ঘটনা বলছি, একটা হচ্ছে আপনি বলছেন যে পটিয়া থানা মাটির সঙ্গে মিশাই দিবেন, আরেকটা আপনি হচ্ছেন অভিযুক্ত ব্যক্তিদের মুচলেখা দিয়ে ছড়াই গেছেন। আপনি এটা কি জবাব দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি? আমি খালি প্রশ্নটা করে রাখি, আপনি এটা জবাব দিলেন যে আপনি খোঁজ নেন, জবাব দিচ্ছি না, আপনি জবাব দিয়েন, আপনি খোঁজ নেন বিএনপি তার চেয়ে অনেক বেশি করছে, তাই তো? বিএনপি না, শুধু এখানে বিএনপি না, মানে সব রাজনৈতিক দল এর চেয়ে অনেক বেশি করছে, তাই তো? সব রাজনৈতিক দল অনেক বেশি করে নাই, তারা এটাতে লিড দিচ্ছে, তারা লিড দিচ্ছে। হান্নান মাসুদকে তারা নিয়োজিত করছে যে আপনি গিয়ে ছুটে নিয়ে আসেন। হান্নান মাসুদের সাথে আপনার কথা হয়েছে এই বিষয় নিয়ে? আমি হান্নান মাসুদকে পাবলিকলি যে কথা বলেছেন, আমি পাবলিকলি তাকে বলতে শুনেছি, উনি কি বলেছেন পাবলিকলি, উনি বলেছেন, এটা ব্যাখ্যা দিয়েছেন, উনি কি বলেছেন উনি বলেছেন যে আমি তাদেরকে ছুটাতে নিয়ে আসতে গিয়েছে এই থানা, এটা এমন কোনো ব্যাপার না। আপনার সেখানে তাকে প্রশাসন থেকে ফোন দিয়েছিল যে এখানে 2-3 জন ব্যক্তি তাদেরকে গ্রেফতার করা হয়েছে, হ্যাঁ, আমরা এটা কোথায় দিব? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কথা আপনি বলছেন জনাব নাসির পাটোয়ারি, আপনি এটা মনে রাখেন। প্রশাসন থেকে আপনাদের কেন ফোন দেয় এটাও আমি একটু জানতে পারবো, এটাও আমি একটু জানতে চাইবো। আমি আসতেছি আপনাকে। প্রশাসন থেকে আমি জানতে চাইবো প্রশাসন থেকে ছাত্রলীগকে ফোন দিত, ভাই, প্রশাসন থেকে ছাত্রলীগকে ফোন দিত, আপনাদেরকে কেন প্রশাসন থেকে ফোন দেয়? বাংলাদেশের কালচারটা এইভাবে আছে। হ্যাঁ, বাংলাদেশের কালচার, ওকে, ঠিক আছে, কালচারটা স্বীকার করে নেই, ঠিক আছে। আমার প্রশ্ন, বিএনপিকে মানুষ আসলে কেন ভোট দিবে? বিএনপি কি করেছে এমন যে বিএনপিকে মানুষের ভোট দিতে হবে? আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন, আমি যদি পাল্টা প্রশ্ন করি, বিএনপিকে কেন ভোট দিবে না, আপনি তাহলে কি বলবেন? আমাকে উত্তর দিতে বলছেন? আমার উত্তর দিতে বললে আমি উত্তর দিতে পারি। আমি আপনাকে উত্তর দিতে বলি এই কারণে, বিএনপিকে ভোট দিবে এই কারণে যে বিগত 16 বছর 17 বছরের দীর্ঘ সংগ্রাম, অত্যাচার, নির্যাতনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে বাংলাদেশের মানুষ যখন গণতন্ত্রের পথে উত্তরণের জন্য রয়েছে এবং তারা মুখিয়ে রয়েছে, তেমন একটি সময় বাংলাদেশে এমন একটি সরকার ব্যবস্থা চাই, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই, এবং যারা সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবেন তারা জনগণের সরকার হবেন। এবং জনগণের সরকার হওয়ার জন্য আমাদের খুব বোদ্ধা হওয়ার দরকার নেই, তেমন রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার দরকার নেই। জনগণের সরকার পরিচালনা করার জন্য এমন একটি সরকার ব্যবস্থা হওয়া দরকার যেটি বিগত ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনা সরকার করেছিল তার কোনোটি তারা করবে না। মুরাদ আগে আপনি যদি কোনো কারণে বিগত 15 বছরের শাসন আমল কিংবা দুঃশাসনের আমল থেকে যদি আপনি উত্তরণ ঘটিয়ে আপনি যদি এই কথাটুকু শুধুমাত্র পরবর্তী সরকার মনে করে
যে আমরা এই কাজগুলো তারা যা করেছে সেগুলো করব না, আমরা ঘুষ খাবো না, আমরা দুর্নীতি করব না, আমরা দুঃশাসন চালাবো না, আমরা গুম করব না, আমরা খুন করব না, আমরা কোনো মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করব না, আমাদের নারী অধিকার সমুন্নত রাখবো, আমাদের শিক্ষাকে প্রাধিকার দেব, আমরা এই সমস্ত যে সমস্ত বিষয়গুলো মানুষের প্রত্যাশিত, এই বিষয়গুলো যারা করবে তাদেরকে মানুষ গ্রহণ করবে। এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন কেন বিএনপি কে মানুষ ভোট দিবে। এই ভোট দিবে এই কারণে যে 5ই আগস্ট 2024 পরবর্তী বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশে যে এখনকার সময় নাগরিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে বিগত সময়ে তথাকথিত দুর্নীতির অভিযোগে কারাবরণ করতে হয়েছে, তারপর নির্যাতন করা হয়েছে, বাংলাদেশের মানুষ এও মনে করে যে এত বড় একটা রাজনৈতিক দল বিগত সরকারের সময় নিপীড়ন নিষ্পেষণের মাঝেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দলটি সংঘবদ্ধ রয়েছে। আরেকটি মানুষ মনে করে যে জনাব তারেক রহমান তার সাম্প্রতিক যে বক্তব্য, আমি আগেও বলে রাখছি যে তারেক রহমান সাহেবের দীর্ঘদিন পর্যন্ত আদালতের নির্দেশে এবং বিগত সরকারের সময় তার বক্তব্য কিন্তু সম্প্রচারে জাতীয় গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা ছিল। সুতরাং তিনি বিভিন্ন সময় যে সমস্ত কথাবার্তা বলেছেন সে সমস্ত কথাবার্তা কিন্তু গণমাধ্যমে আসেনি। 5ই আগস্টের পরে তাও তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে কিন্তু প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল আদালতের যে মামলা ছিল, যে মামলা নির্দেশের কারণে তার কথা সম্প্রচার করা সম্ভব হতো না, সেই মামলাটি নিষ্পত্তি হওয়ার পরে এখন সমস্ত মিডিয়া জনাব তারেক রহমানের বক্তব্য, স্পষ্ট বক্তব্য শুনতে পাচ্ছেন এবং তিনি কি বলতে চাচ্ছেন তার প্রত্যেকটি কথা মানুষ অনুধাবন করছেন এবং তারা মনে করছেন যে বিগত দিনে বিএনপি ঘোষিত, অর্থাৎ বিগত শেখ হাসিনার আমলে বিএনপি ঘোষিত 31 দফা যেটা দিয়েছিল এবং যার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের সংস্কার, আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা, শিক্ষা, সংস্কৃতি, আমাদের জীবনমান সমস্ত কিছু তার একটা সনদ বলে বিএনপি মনে করে, সেরকম একটি জিনিসের প্রতি মানুষের আস্থা এসেছে। আরেকটি আপনি খেয়াল করে দেখবেন, সেটি হচ্ছে যে এই যে 31 দফা এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনে বিএনপির যে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন ক্ষেত্রে বিএনপির যে পার্টিসিপেশন, তার এনগেজমেন্ট সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ নাগরিকদের সঙ্গে, সবকিছুর মধ্যে আমি মনে করি মানুষের মধ্যে আস্থা জন্মাচ্ছে যে আগামী দিনে তারা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চায় সেই বাংলাদেশটি উপহার দেওয়ার জন্য বিএনপি নিজেদেরকে গড়ে তুলেছে কিংবা তুলছে। এখন সেটি বিএনপি কতটুকু সেটি গড়ে তুলেছে কিংবা তার কতটুকু সার্থকতা এসেছে সেটা তো আপনার বিরোধী দলের থেকে ক্ষমতার বাইরে থাকতে তো সম্ভব না। জনগণের ম্যান্ডেট দিয়ে যদি বিএনপিকে পরীক্ষা করা হয় এবং বিএনপি যদি যে সমস্ত আশা মানুষের মধ্যে জাগিয়েছে এবং সেই আশার যদি প্রতিফলন ঘটাতে না পারে তাহলে মানুষ স্বাভাবিকভাবে মুখ ফিরিয়ে নিবে। সুতরাং এখন যেটা প্রয়োজন আগামী দিনের মধ্যে দ্রুত সম্ভব, যেটি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী ফেব্রুয়ারি 2026-এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। আমরা প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুত এই সময়কালের মধ্যে একটি গণতান্ত্রিক, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে এবং সেই সরকারের ম্যান্ডেট যদি বিএনপির পক্ষে যায় তাহলে বিএনপি যেটি করবে যে মানুষের মধ্যে যে আশা এবং স্বপ্ন জাগিয়েছে কিংবা অতীতে বিএনপির করা বিভিন্ন সময়কে যে ভুল রাষ্ট্র পরিচালনা, রাজনীতি করার ক্ষেত্রে সে সমস্ত ভুল সংশোধন করার জন্য যে প্রত্যয় তারা জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতি আকারে ব্যক্ত করেছেন সেটি মানুষ দেখতে পাবে। যদি কোনো কারণে মানুষের উন্নতি দেখে তাহলে বিএনপিকেও মানুষ একইভাবে পরবর্তী নির্বাচনের মাধ্যমে বিএনপির দিকে মানুষ মুখ ফিরিয়ে নিবে। এটা পলিটিক্যাল সায়েন্সের খুব স্বাভাবিক একটা বিষয়। এখনকার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে বিএনপি তার যে আগামী দিনের কর্মসূচি এবং সেই কর্মসূচি কতগুলো জিনিস কিন্তু অত্যন্ত সুলিখিত, অত্যন্ত জাতির কাছে কমিটেড। যেমন আপনি খেয়াল করে দেখুন যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ঐকমত্য কমিশনে সংবিধান, আমাদের আইন, আমাদের দুদক, আমাদের নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে বিএনপি তার যে ভাবনা এবং তার চিন্তা যে শেয়ার করেছেন অনেকখানি বিএনপি একমত হয়েছে এবং মানুষ এগুলোকে সাধুবাদ জানিয়েছে। ওকে, সুতরাং পার্লামেন্টারি রিফর্মস, আপনি বলেন জুডিশিয়ারি রিফর্মস, আপনি আমাদের পার্লামেন্টকে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে আপার হাউস করা এবং নারীদের নেতৃত্ব, নারীদেরকে সেটি তো আমি আসছি। আমি যে প্রশ্নটি করেছিলাম যে বিএনপিকে কেন ভোট দিবে, আপনি আমাকে উল্টে প্রশ্ন করেছিলেন যে বিএনপি কেন ভোট দিবে না। আমি আসলে একটু লিবার্টি নিতে চাই কাজল ভাই আপনার কাছ থেকে, যে আমি একটু বলতে চাই যে বিএনপিকে আসলে কেন ভোট দেওয়া উচিত হবে না। আমরা বিএনপির শাসনামল 2001 থেকে 2006 সাল যেটি দেখেছি সেটি দেখেছি ঘুষ, দুর্নীতি, দুঃশাসন, অপশাসনের একটি মহোৎসব। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপিকে, 10টা কষ্টের প্রবেশ দেখেছি, বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধানকে রাখার জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি। 10 বছর, আমি যদি এর পরে আসি, এই 15 বছরের ফেসিবাদী ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল, জনগণকে কনফিউজ করেছে। আমি 2018 সালের ইলেকশনটাই সময় নাই, শুধু চট করে একটু বলি, 2018 সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন তো করা হয়ই নাই। সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ সদস্য 6 জন বা 5 জনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে। তারেক সাহেবের কথা যদি বলি, আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন, সে কথা সত্য, কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না। সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস, থানাঘেরাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না। এই হচ্ছে আমার মানে 1 মিনিটে ঊর্ধ্বশ্বাসে আমি যতটুকু বলতে পারলাম বললাম। এটা যদি আমি যদি কোনো কারণে আপনার প্রত্যেকটা কথা জবাব দিতে চাই, প্রথম কথা হচ্ছে 21শে আগস্ট কেনের হত্যা মামলা, 10 ট্রাক অস্ত্রের মামলা, সেগুলো নিষ্পত্তিকৃত বিষয়। ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত সেই মামলায় অভিযোগ থেকে আসামিদেরকে খালাস প্রদান করেছেন। আসামির কথা বলতে চাই না, সরকারের ব্যর্থতা। আমি আসামির কথা বলতে চাই না, সরকারের ব্যর্থতা। আমি এটাকে আপনি জুডিশিয়ারি সেটেলড একটা ম্যাটার আমি মনে করি না সেটার আপনি অভিযোগ আকারে সেটা বলতে পারবেন। আমি সে কারণেই বলেছিলাম যে বিএনপির সময়কে অতীতের বিএনপির দুর্নীতির যে বিষয় সেটা আমি বলেছিলাম যে অতীতে বিএনপির যদি ভুল থেকে থাকে সেই ভুল থেকে সংশোধন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট, বিশ্ববাসীর পাশে যে কমিটমেন্ট, আপনি যে সমস্ত বিষয়গুলো বলবেন সেগুলো অতীতের বিষয়। তো সেই কমিটমেন্টের পরে মানুষ কতটুকু আস্থা রাখছে আপনি একটু খেয়াল করে দেখুন। 2018 সালের নির্বাচনের গঠিত সরকার সংসদে যাওয়ার ক্ষেত্রে, বিএনপি যাওয়ার ক্ষেত্রে হয়তো এই 2 রকম ব্যাখ্যা থাকতে পারে। রাজনৈতিক দল হিসেবে এমন হতে পারে যে তাদেরকে এই সরকারের একচেটিয়া ভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য জাতীয় সংসদ ছাড়া, যেহেতু বিএনপি তখন জাতীয় এবং মিডিয়াতে কোনো বক্তব্য সম্প্রচার করা সম্ভব ছিল না, হয়তো মনে করেছিল সরকারের প্রোপাগান্ডা মেশিন হিসেবে জাতীয় সংসদকে যেভাবে ব্যবহার করবে সেক্ষেত্রে অন্তত বিএনপি এবং সরকার বিরোধী এবং বাংলাদেশের মানুষের যে অবস্থান তার কিছুটা হয়তো তুলে ধরা সম্ভব হবে। এরকম একটি স্ট্র্যাটেজি থেকে দলের অভ্যন্তর থেকে অনেক সময় আমরা শুনেছি, এরকম একটা পলিসি থেকে শুনেছি। হ্যাঁ, সময়ের পরিপ্রেক্ষিতে সে সমস্ত বিষয়গুলো পরবর্তীতে চুলচেরা বিশ্লেষণে কোনটা সঠিক, কোনটা ভুল হতে পারে। রাজনৈতিক দলে আমি বলি আমাকে একটি রাজনৈতিক দল তার দীর্ঘ পথ পরিক্রমায় অনেক কিছু ভুল করতে পারে, আবার সংশোধনও করবে। আবার রাজনৈতিক পথ কেউ, যেমন আপনি খেয়াল করে দেখেন 2018 সালে যে পার্লামেন্টে বিএনপি গেল তার আগের পার্লামেন্টে বিএনপি নির্বাচনে যায়নি বলে সমস্ত মানুষ বিএনপিকে চেপে ধরেছে। আপনারা যদি 2014 সালে নির্বাচনে যেতেন তাহলে আজকে আপনাদের পরিণতি হতো না। কাজল, আমরা কিন্তু বিএনপিকে এত কনফিউজ পেয়েছি। আমি 2018 সালের কথাটা যদি আপনাকে আমি বলি, বিএনপির টিকেটে নির্বাচিত একজন সংসদ সদস্য সম্ভবত সুলতান মাহমুদ মনসুর, তিনি ধানের শীষ নিয়ে ইলেকশন করেছিলেন গণফোরামের হয়ে এবং তারপরে তিনি আসলে সংসদ সদস্য হয়েছিলেন বলে বিএনপির পক্ষ থেকে তাকে বর্জন করার কথা বলা হয়েছিল, তাকে প্রতিহত করার কথা। আমিও আমার টক শোতে দেখে জনাব সুলতান মাহমুদ মনসুরকে অনেক রকম অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি করেছিলাম। তার ঠিক একদিন পরে বিএনপির 5 জন সদস্য গিয়ে আবার সেখানে জয়েন করলো এবং তার মধ্যে আবার মহাসচিবকে বলা হলো যে আপনি আবার জয়েন করবেন না। এর কোনোটাই কিন্তু একটা সাথে আরেকটা যায় না। কিন্তু আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাই না। জি আপনি যেগুলো বলেন সেগুলো তো হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট, কিন্তু আমি বলছি একটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিকে আপনি নৈর্ব্যক্তিকভাবে বাইরে থেকে দেখে আপনি বিশ্লেষণ করতেই পারেন। কিন্তু আমি আপনাকে এটুকু বলি, আপনার নিশ্চয়ই মনে আছে 2014 সালের নির্বাচনে বিএনপি না যাওয়ার কারণে আমাদের অনেক সুশীল সমাজ, নানা রকমের মানুষ মনে করেছে বিএনপি নির্বাচনে যাওয়া দরকার ছিল। বিএনপির যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি প্রমাণিত হয়েছে 2018 সালের নির্বাচনে। বিএনপির যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি 2024 সালের জানুয়ারি নির্বাচনে ছিল। আমি আমাকে একটু শেষ করতে দেন এই কথা বলার জন্য যে আপনি অতীতমুখিতা ছেড়ে বিএনপি এখন আগামীর দিকে এগিয়ে যাচ্ছে। আমি যে কথা বললাম, অতীতের বিশ্লেষণ করলে যদি আপনি বিবেচনা করেন বিএনপি তো অন্তত 10টা জায়গার মধ্যে হয়তো 8টা জায়গায় মার্ক পেতে পারে, কোন কোন জায়গায় 2 মার্ক কম পেতে পারে। আপনি যদি আওয়ামী লীগের পুরাটা টেনুর ধরেন, আপনি কি আওয়ামী লীগকে কোনো একটা কারণে ইন্ডেক্সে বলেন? আমি আওয়ামী লীগ হিসাবে আনতেছি না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু কাজল ভাই, এটা আমার এই পর্যায়ে শেষ কথা, আমি একটু এর সাথে কথা বলবো। কিন্তু আওয়ামী লীগ যে 15 বছর এরকম ফেসিস্ট হয়ে উঠতে পারছে, এর জন্য আমি বিএনপিকে দায়ী করি। এটা নিয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো। আমি আওয়ামী লীগের যে এই দুঃশাসন, এই ক্লিন চিট পাওয়ার জন্য বিএনপি দায়ী, এটা আমি বলবোই। ওই সময় বলছি, এখন বলবো।
আমি আপনাকে বলি খালিদ, আপনি স্টপ ফুল স্টপ দিয়ে একটা কথা বলতে পারেন না এই কারণে যে হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমরা আন্দোলন করেছি, বিএনপির আমলে আওয়ামী লীগ আন্দোলন করেছেন। আপনি কি কখনো বাংলাদেশে এই সংস্কৃতি ছিল? ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো মানুষ, আজকে প্রায় 1200-র বেশি মানুষ তারা নিখোঁজ, তারা গুম হয়ে গেছে। আপনি কি কল্পনা করতে পারেন ব্যারিস্টার আরমান, আজমি, আমাদের সালাউদ্দিন আহমেদের মতো লোকজন দিনের পর দিন গুম থেকেছে? আপনি কি কল্পনা করতে পারেন? আমি কারণের ক্ষেত্রে যাচ্ছি না, কারণের ক্ষেত্রে যাচ্ছি না, বিএনপির কারণ থাকতে পারে। কাজল ভাই আমি আপনার কাছে আসবো, আবার আসি আপনার কাছে, এটা নিয়ে আমি আবার লম্বা সময় কথা বলবো। আমি একটু এনসিপি কে শুনি। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন আমাদের সঙ্গে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে থেকে আমি শুনতে চাইবো যে মানুষ এনসিপি কে কেন ভোট দিবে। আমি এনসিপি কে ভোট দেওয়ার কারণ কি, যদি এটা নির্বাচন হয়, যদি একটা জাতীয় নির্বাচনের মধ্যে থেকে আসি, এনসিপি আমাদের কি দিবে যা আমাদেরকে অন্য রাজনৈতিক দলগুলি দিতেছে না। আমরা এনসিপি কে যেহেতু একটি দুঃশাসনের অবসানের ক্ষেত্রে তারা সম্মুখ সারির যোদ্ধা ছিল, তারা নিজেদেরকে সুপ্রিম স্যাক্রিফাইস করার জন্য নিজেদেরকে তৈরি রেখেছিল এবং তারা কেউ কেউ সুপ্রিম স্যাক্রিফাইস করেছেনও, অনেকে অনেক ধরনের স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে এখনও যাচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন, দেশ চালনার ক্ষেত্রে এনসিপি আমাদেরকে কি দেখাচ্ছে বা কি প্রমিস করতেছে বা কি প্রমিস আমরা তাদের কাছ থেকে পাচ্ছি যার জন্য আমরা ভোট দিব। আমি মোটা দাগে কতগুলি ঘটনা মার্ক করে রেখেছি, সেগুলি আপনার কথা শেষ হলে আমি আপনাকে বলবো যে কেন আমি এনসিপি কে ভোট দিতে চাই না। জি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। ধন্যবাদ খালেদ ভাই এবং রুহুল কুদ্দুস ভাই এবং যারা দেখছেন সকল দর্শক শ্রোতাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেশব্যাপী এনসিপির পক্ষ থেকে পদযাত্রা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের জন্য, বিচারের দাবিতে, শেখ হাসিনা খুনি হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য এবং সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন ভাবে গড়ার জন্য আমরা পদযাত্রায় নেমে এসেছি। আমাদের এখন পদযাত্রা পঞ্চগড়ে অবস্থান করছে। আমরা মানুষের সাথে মিশছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ এই আন্দোলনে কেন নেমেছিল, সে আশা আকাঙ্ক্ষার প্রতীক এই তরুণ সমাজ বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখিয়েছে। এই স্বপ্নগুলো আমরা প্রতিটা শব্দে লিখিত করছি। আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে চাই, যেই বাংলাদেশের মানুষ মর্যাদাকর জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারবে, যেই বাংলাদেশে ধর্মের নামে কোনো রাজনীতি হবে না, ধর্মের প্রতি সম্মান থাকবে, যেখানে বাংলাদেশে জাতীয়তাবাদের আড়ালে সিভিক ন্যাশনালিজমকে খারিজ করা হবে, ন্যাশনালিস্টের মাধ্যমে বাংলাদেশকে অবদমন করে ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেটের মধ্যে ফেলে বাংলাদেশের 18 কোটি মানুষকে অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ব্যবস্থা থেকে মুক্তির উত্তরণে তরুণদের মধ্যে যে স্বপ্ন এসেছে, সেই স্বপ্নের হালটা এবং সেই লিডারশিপ দল এনসিপি ধরেছে। আমরা সংখ্যায় অনেক কম, টাকা পয়সা কম এবং বাংলাদেশের যে এক্সিস্টিং যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমাদের প্রতিনিধিত্ব কম, কিন্তু আশা আকাঙ্ক্ষা এবং সামনের যে বাংলাদেশের দক্ষিণ এশিয়াতে একটি মর্যাদাকর দেশ হিসাবে প্রতিষ্ঠা করা, বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নতুন ভাবে পথ দেখানো, আমরা মনে করি আমাদের দ্বারা এই কাজটা বাংলাদেশের মানুষ পাবে। সেই জায়গা থেকে আমরা এই আপরাইজিং এর পরে গণতান্ত্রিক প্রক্রিয়া গিয়েছি। যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংসদে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আইন তৈরি হবে, আইন প্রণয়নের মাধ্যমে ঘুণে ধরা সমাজের অতীত যে সিস্টেম গুলো রয়েছে সেগুলোকে আমরা বাদ দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছিলাম সেটা বাস্তবায়ন করা। অলরেডি আমরা মানুষের সামনে গত 15 বছরে বাংলাদেশের যে রাজনৈতিক লিডারশিপ ছিল তারা বাংলাদেশের মানুষের সামনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনি একটু আগে বলেছিলেন যে গুম হয়েছিল, খুন হয়েছিল, এবং রুহুল কুদ্দুস ভাই কাজল বলেছিলেন যে ওনাদের অনেক লিডারশিপকে আয়না করে রাখা হয়েছিল। কিন্তু এত মানুষের গুম খুন আয়নাগর যাদের সামনে ছিল সেটা ওনারা নিতে পারেন না এবং জনগণকে সে স্বপ্নটা দেখাতে পারেন নাই বলেই কিন্তু মানুষ রাজপথে নেমে আসে নাই। আমরা সেই স্বপ্নটা দেখিয়েছি এবং আমরা বলেছি যারা গুম হয়েছে খুন হয়েছে সেই মানুষগুলো দলীয় লিডারশিপের ক্রস করে জনতার কাতারে নেমে এসে তরুণদের সাথে মিশেছে, নতুন যে সব আকাঙ্ক্ষা দেখিয়েছে সেটার সাথে মিশেছে। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ আমাদের সাথে সে লিডারশিপের জায়গাটা দিয়েছে, আমরা সেটা সাকসেসফুলি ডান করেছি। নতুন ভাবে এখন নিউ সেটেলমেন্টে যাওয়ার জন্য সেকেন্ড ফেজের যে কাজটা আমরা যেহেতু সফলতার পরিচয় দিয়েছি, ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ সফলতার পরিচয় দিব। সেই জায়গা থেকে আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে প্রত্যেকটা দেশের মানুষ
নিজেকে প্রাউডলি বাংলাদেশে বলার জন্য, নিজের সন্তানের শিক্ষা ব্যবস্থা, নিজের সন্তানের এডুকেশন, নিজের সন্তানের জীবনযাত্রা সবকিছু ঠিক রাখার জন্য যদি তাদের কাছে কোনো উপায় থাকে, আমি মনে করি সেটা হবে এনসিপি। এনসিপির হাত ধরে বাংলাদেশের মানুষ এই জায়গাগুলো পাবে। এবং আমি শুরুতেই বলেছিলাম, বাংলাদেশের যে এক্সিস্টিং সিস্টেম গুলো রয়েছে, এখানে আমরা সর্বক্ষেত্রে এখন অংশগ্রহণ করতে পারি না, যার জন্য আমরা কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে পারব। আমরা অনেকটুকু পিছিয়ে এসেছি। আমরা এখন মাঠ গোছাচ্ছি, অর্গানাইজেশন বিল্ড আপ করতেছি। আমরা যখন আবার প্রস্তুত হব, ওই সময় আমরা খুবই নগণ্য ছিলাম, সংখ্যায় কম ছিলাম, বাংলাদেশের মানুষের কাছে যে দোদনাটা সৃষ্টি করেছিলাম, আমরা আবার বলেছিলাম আমরা দ্বিগুণ হয়ে ফিরে আসবো। এই দ্বিগুণ হয়ে যখন আমরা ফিরে আসবো, পুরো বাংলাদেশে আমরা স্কুল কমিটি থেকে, মসজিদ জায়গা থেকে, প্রেসিডেন্ট হাউস পর্যন্ত এনসিপির প্রত্যেকটি জায়গায় পদচারণা থাকবে এবং এই গণতান্ত্রিক আমাদের হাত ধরেই বাংলাদেশে উত্তরণ করবে। এই জন্যই হলো আমাদেরকে মানুষ ভোট দিবে। জনাব পাটোয়ারি, শুধু একটা বিষয় একটু ক্লারিফিকেশন চাওয়ার জন্য, যে আপনি কি এটা বললেন যে ধর্মের নামে রাজনীতি এনসিপি করবে না, এটা কি এনসিপির কথা? না, আমি যেটা বলেছিলাম, ধর্মের প্রতি সম্মান। এখন আপনি ভোট আসলে টুপি পরে শাহজালালের মাজারে চলে গেলেন এবং বাংলাদেশের মানুষকে দেখেন, সংবিধান থেকে বিভিন্ন জায়গায় কিছু রেটরিক শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস, এটা তো অ্যাকশনেবল বিষয়, অ্যাকশনের জায়গায় পরিণত করার বিষয়। বিএনপি কে আসলে ওই অ্যাকশনে বিশ্বাস করে? বিশ্বাস করে না। বিশ্বাস যদি না করে থাকে, তাহলে সে কেন এটা অ্যাড করেছে? ওকে, আমরা মনে করি আমরা বিএনপির কথা একটু পরে আসি পাটোয়ারি, আমরা জনাব পাটোয়ারি বিএনপির কথা একটু পরে আসি। এনসিপির বিশ্বাসটা কি? এনসিপি শাহজালাল মাজারে যাবে না, তাই তো? আমরা এনসিপি শাহজালালের মাজারে যে শাহজালালের যে স্পিরিটটা রয়েছে, এখানে যারা নিপীড়ন করেছিল, জুলুম করেছিল, সেই স্পিরিটটা ধারণ করে এবং তাদের যে শান্তিপূর্ণ অবস্থান সেটাকে ধারণ করে। কিন্তু শাহজালালের মাজারকে ব্যবহার করে যদি ভোট চাওয়া হয়, এনসিপি সেটা বিরোধিতা করে। ওকে, এনসিপি কোনো মাজার ব্যবহার করে? আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই। তার মানে কোনো মাজারকে ব্যবহার করে এনসিপি ভোট বা ওরকম কোনো রাজনীতিতে অংশগ্রহণ করবে না, এটা একদম এনসিপির স্পষ্ট। না, আমরা এটাতে করব না। মন্দির যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন, যারা করে তাদের সাথে কি আপনারা কোনো জোট করবেন? যারা করে তাদের সাথে কি আপনারা? না, আমি শেষ করি আসছি। বাংলাদেশে যে মসজিদ কমিটিগুলো হচ্ছে, সবচেয়ে ওই এলাকার যিনি ভালো আলেম উনি হলো মসজিদ কমিটির সভাপতি হবে। সবচেয়ে যিনি ভালো পুরোহিত উনি হলো মন্দিরের সভাপতি হবে। স্কুল কমিটির সভাপতি হবে সবচেয়ে যিনি সম্মানিত এবং শিক্ষিত ভদ্র মানুষ হবে। বাংলাদেশে সোশ্যাল স্ট্রাকচারটা নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা যদি এটা ঠিক না করতে পারি, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাইরে না নিতে পারি, রাজনৈতিক যত ভালো দলই গঠন করেন না কেন, যত ভালো কথা বলেন না কেন, সোশ্যাল স্ট্রাকচার যদি আমাদের গড়ে না উঠে, রাজনৈতিক কালচার পরিবর্তন হবে না। যারা করেন একটা যে প্রশ্ন, যারা করেন তাদের সাথে তাদের জোট হবে কিনা? দেখুন, আমরা কিন্তু লিড দিতে চাচ্ছি, আমরা সবার মধ্যে সেই সংস্কৃতি তৈরি করতে চাচ্ছি যাতে এই বিষয়গুলো না হয়। যারা আমাদের সাথে আসবে তাদেরকে এই বিষয়গুলো মেনে আসতে হবে এবং আমরা চাই বাংলাদেশের সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বের কাছে ফিরিয়ে দিতে হবে। ধর্মের জায়গায় বিভিন্ন মানুষের যে আবেগ স্পৃহার জায়গা আছে, সেটাকে সম্মান করতে হবে। ধর্মের নামে ধর্মকে ব্যবহার করা যাবে না। এবং এই আন্দোলনে আপনারা দেখেছেন যারা মাদ্রাসার ছাত্র, তারা কিন্তু আমাদের সাথে সংহতি জানিয়েছিল, আন্দোলনে এসেছিল, শহীদ হয়েছিল। ঠিক আছে, আমি এই প্রসঙ্গে আসতেছি আপনার কাছে। আমি এনসিপি কে কেমন দেখি সেইটা একটু আপনাকে বলি।